এম স্টাডি 247-এ সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের 21শে ডিসেম্বর এম ইয়ার্সের হোস্টেল ওয়ার্ডেনের যে পরীক্ষা হয়েছিল তার অঙ্কগুলো অ্যানালিসিস করাবো, ঠিক আছে? তাহলে দেখো, আজকে প্রথম অঙ্কটা এম বাই এন এর মান বের করতে হবে। তাহলে এখানে দেখো এম সমান সমান দেয়া আছে 1.03 তিনের মাথায় বার ভাগ 0.93 0.9393 মাথায় বার, ঠিক আছে, ইন্টু 1.3636 এর মাথায় বার। তাহলে এখান থেকে আমরা প্রথম এম এর মানটা বের করব। তাহলে এখানে দেখো, এখানে আমরা লিখতে পারি 1 প্লাস, ঠিক আছে। এবার এখানে দেখো, যেটার মাথায় বার নেই সেটা আমরা কি করবো, বিয়োগ করে দেবো। আর এই বারের জন্য একটা 9 আসবে, আর যেটার মাথায় বার নেই তার জন্য আসবে নিচে 0, ঠিক আছে। আর এখানে দেখো দুটোর মাথায় বার আছে, তাহলে এখানে আমরা লিখতে পারবো কি, দুটোর জন্য দুটো নয়, ঠিক আছে। গুণ, তাহলে এখানে আমরা লিখতে পারি কি 1 প্লাস, ঠিক আছে, 36/99, এই জায়গাটা আমরা লিখতে পারি। তাহলে এখানে 3 6 দুটোর মাথায় বার ছিল, তাই দুটোর জন্য দুটো নয়। তাহলে এখান থেকে দেখো 90 একে 90, আর 3 এর থেকে 0 বিয়োগ করলে তো 0ই হবে, তাই 3ই হবে। 3 এর থেকে 0 বিয়োগ করলে 3 হবে। তাহলে 90 একে 90, আর 3 এ 93, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 93/90, আর এখানে লিখতে পারি কি আমরা 99/93, ঠিক আছে। এই ভাগ থেকে আমি কি করলাম, গুণ করে দিলাম। আর এখানে লেখা যাচ্ছে কি 99 একে 99, আর 36 যোগ করলে হবে 135, 135/99। তাহলে এখানে দেখো, এই 99 সঙ্গে 99 কেটে দিলাম, 93 সঙ্গে 93 15 দিয়ে কাটো, ঠিক আছে। 9 15 135, 15 দিয়ে কাটলে 6 15 90, তাহলে 9/6 সমান সমান 3/2, ঠিক আছে। তাহলে আমরা এম এর মানটা পেয়ে গেলাম কি 3/2, বোঝা গেল। তাহলে এবার আমরা বের করবো এন এর মান। তাহলে এখানে এন সমান সমান দেওয়া আছে 0.37 ভাগ 0.41, 1 এর মাথায় বার, ঠিক আছে, গুণ 1.1। তাহলে এখানে দুটোর মাথায় বার ছিল, তাই আমরা কি করবো, দুটো নয় নিয়ে নেব। এবার এখানে দেখো, তাহলে পুরো আমরা 41 লিখবো। 41 লেখার পর যেটার মাথায় বার নেই সেটা আমরা বিয়োগ করে দেবো। তাহলে 41, তার থেকে আমরা কি করবো, 4 বিয়োগ করে দেবো। তাহলে এখানে বারের জন্য আসবে কি 9, আর যেটার মাথায় বার নেই তার জন্য আসবে কি 0। আর এখানে 1.1 মানে আমরা লিখতে পারি 11/10। তাহলে এখান থেকে আমরা লিখবো 37/99, আর 41 থেকে 4 বিয়োগ করলে কত হয়, 37 হয়। তাহলে ভাগের কাজ যদি আমরা করে দিই, তাহলে 37 আমাদের চলে আসবে কোথায়, নিচে, আর উপরে হয়ে যাবে 90 ইন্টু 11/10, ঠিক আছে। তাহলে এখানে দেখো 37 সাথে 37 কেটে দিলাম, 10 দিয়ে 90-কে কাটলে আমাদের 9 হবে, আর 11-কে 99 দিয়ে কাটলে এখানে 9।
তাহলে 9/9 মানে এখানে 1 আসলো, ঠিক আছে। তাহলে n এর মানটা আমরা পেয়ে গেলাম কি 1। তাহলে আমাদের বের করতে হবে কি m/n এর মান, তাই তো। তাহলে m/n এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে m এর মান আমরা কত বের করলাম 3/2 আর n এর মানটা 1। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি 3/2 লিখতে পারি, ঠিক আছে। 2 নিচে নেমে আসবে, 1 সাথে গুণ হয়। তাহলে 3/2 মানে কত 1.5, ঠিক আছে। তাহলে এটার উত্তর হবে কিন্তু 1.5 m/n এর মান। এবার বলা হচ্ছে নিকিতার সঞ্চয় তার খরচের 16%, যদি তার খরচ 27% বৃদ্ধি পায় এবং সঞ্চয় 12.5% হ্রাস পায়, তবে তার ইনকাম কত পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস পাবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো যে পার্সেন্টেজটা দেওয়া ছিল কত পার্সেন্ট 16%। তাহলে এই 16%কে আমরা ফ্র্যাকশনে চেঞ্জ করবো, মানে ভগ্নাংশে চেঞ্জ করবো। তাহলে 16/100, তাহলে এখান থেকে 4/25 আসবে। তাহলে নিকিতার সঞ্চয়, ঠিক আছে, নিকিতার সেভিংস মানে হচ্ছে সঞ্চয়, তার এক্সপেন্ডিচার মানে খরচের 16%। তাহলে নিচেরটা হয়ে যাবে কি এক্সপেন্ডিচার, খরচ 25 হচ্ছে খরচ এক্সপেন্ডিচার, আর সেভিংস হচ্ছে 4, ঠিক আছে। তাহলে আমরা কি জানি ইনকাম সমান সমান এক্সপেন্ডিচার প্লাস সেভিংস, তাই তো। তাহলে এক্সপেন্ডিচার আমাদের 25 আর সেভিংস হচ্ছে কত 4। তাহলে ইনকাম কত হয়ে যাবে 29। এবার বলা হচ্ছে ইফ হার এক্সপেন্ডিচার ইনক্রিজ 27%, মানে তার খরচটা 27% বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা কি করবো এর সঙ্গে 27 গুণ করে দেবো। আর বলা হচ্ছে এন্ড সেভিংস ডিক্রিজ বাই 12.5%, ঠিক আছে, মানে 12.5% হ্রাস পাচ্ছে। তাহলে এখানে আমরা গুণ করে দেবো কি -12.5%, হ্রাস পাওয়ার জন্য আমরা -12.5 দিয়ে গুণ করবো। আর এখানে আমি ইনকামটা ধরে নিলাম X% বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে এখানে 25 গুণ 27, তাহলে এখানে আমাদের হয়ে গেল কত, তাহলে আমরা 29 x সমান লিখতে পারি 675, আর এখানে হবে আমাদের 50, 12.5 সঙ্গে 4 গুণ করলে হয়ে যাবে 50, তাহলে বিয়োগ করলে হচ্ছে 625। তাহলে 29 x এর মান হচ্ছে 625, ঠিক আছে। তাহলে x এর মান কত হবে 625/29। তাহলে এখান থেকে তোমরা যদি কাটাকাটি করে দাও 21.6% মতন আসবে, ঠিক আছে। তাহলে তার ইনকাম কিন্তু 21.6% বৃদ্ধি পাবে, যেহেতু প্লাস চিহ্ন দিয়ে আসছে। এবার বলা হচ্ছে ভাজক হচ্ছে ভাগফলের 5 গুণ, ঠিক আছে, আর ভাগশেষের দ্বিগুণ। ভাজক হচ্ছে স্মল এ ছোট হাতের এ দিয়ে প্রকাশ করা হচ্ছে, এবং ভাজ্যকে প্রকাশ করা হচ্ছে ছোট হাতের বি দিয়ে। তাহলে বলা হচ্ছে কোন সমীকরণটা সঠিক হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো ভাজ্য হচ্ছে আমরা যেটাকে ভাগ করব, যেটাকে ভাগ করি তাকে বলে ভাজ্য, আর যেটা দিয়ে ভাগ করি সেটা হচ্ছে কি ভাজক, ঠিক আছে। তাহলে এখানে ভাগফল আর এখানে ভাগশেষ, তাই তো। এবার এই ভাজ্য যেটা, এই ভাজ্যকে প্রকাশ করা হচ্ছে
বি দিয়ে, আর এটাকে প্রকাশ করা হচ্ছে এ দিয়ে। এবার প্রথমে বলা হচ্ছে ডিভিজার ইজ 5 টাইমস দ্য কোশেন্ট। ডিভিজার মানে ভাজক, কোশেন্ট মানে ভাগফল। তাহলে ভাগফলের 5 গুণ হচ্ছে ভাজক। তাহলে দেখো ভাগফলের জায়গায় যদি আমরা a/5 লিখি, তাহলে এর সঙ্গে 5 গুণ করলেই তো আমরা ভাজকটা এ পেয়ে যাচ্ছি, তাই তো? ভাগফল যদি a/5 হয়, এর সঙ্গে যদি আমরা 5 গুণ করে দিই, তাহলে 5 এর সঙ্গে 5 কেটে গিয়ে তাহলে এ আমাদের ভাজক হয়ে যাচ্ছে। তাহলে আমাদের ভাগফলটা কি এখানে a/5, ঠিক আছে? আর ভাগশেষের হচ্ছে দ্বিগুণ, তাহলে ভাগশেষের জায়গায় যদি আমরা a/2 লিখি, তাহলে দেখো এর সাথে কিন্তু 2 গুণ করলে আমরা এই যে 2 এর সঙ্গে 2 কেটে যাচ্ছে, তাহলে এখানে a পেয়ে যাচ্ছি, ঠিক আছে? তাহলে ভাজ্য সমান সমান কি? সবাই জানো ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ। তাহলে ভাজ্যর জায়গা আমরা লিখে দেবো কি বি, ভাজক হচ্ছে এ, ভাগফল a/5 আর ভাগশেষ a/2, ঠিক আছে? তাহলে তোমরা এখানে এলসিএম করতে পারো, অথবা দেখো এখানে 5 আর 2, তার মানে 10 দিয়ে যদি আমরা গুণ করে দিই উভয় পাশে, তাহলে এখানে হয়ে গেল কি আমাদের 10b, ঠিক আছে? 10 দিয়ে গুণ করলে 5 দুগুণী 10 আর এ স্কয়ার, তাহলে এখানে যাবে 2a স্কয়ার, আর এখানে 10 দিয়ে গুণ করলে এখানে যাবে কি 5a, ঠিক আছে? এবার এই সমীকরণটা আমরা একটু সুন্দরভাবে লিখে নেব। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এখানে লিখে দিচ্ছি আমরা 2a স্কয়ার প্লাস 5a আর 10b মাইনাস হয়ে যাবে সমান সমান 0, ঠিক আছে? তাহলে এটা দেখো অপশন 1-এ আছে কিন্তু। দা পেরিমিটার অফ রম্বস, ঠিক আছে? পেরিমিটার মানে পরিসীমা। তাহলে রম্বসের পরিসীমা দেওয়া আছে 136 সেমি, ডায়াগোনাল হচ্ছে 60 সেমি, কর্ণ হচ্ছে 60 সেমি, একটা কর্ণ দেওয়া আছে 60 সেমি। ইফ ইটস এরিয়া ইজ ইকুয়াল টু দা এরিয়া অফ এ ট্র্যাপিজিয়াম, তাহলে বলা হচ্ছে রম্বসের ক্ষেত্রফলের সঙ্গে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলটা সমান। এবার দেখো ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটো 60 সেমি এবং x সেমি, 60 সেমি এবং x সেমি, আর তাদের মধ্যে দূরত্ব হচ্ছে 20 সেমি, ঠিক আছে? দ্য ডিস্টেন্স বিটুইন দ্য প্যারালাল সাইড ইজ 20 সেমি, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x? তাহলে x এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে দেখো প্রথমে আমরা রম্বসের ক্ষেত্রফলটা বের করে নেব, ঠিক আছে? কারণ রম্বসের ক্ষেত্রফলের সঙ্গে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা সমান হবে। তাহলে রম্বসের ক্ষেত্রফলটা বের করব। তাহলে এখানে দেখো পরিসীমা যদি 136 হয়, তাহলে 4 দিয়ে আমরা ভাগ করব। রম্বসের 4টে বাহু সমান হবে, ঠিক আছে? এখানে ছবিতে একটু তোমাদের অন্যরকম মনে হতে পারে। তাহলে 4টে বাহু সমান, তাহলে আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে 4 দিয়ে ভাগ করলে আমাদের প্রত্যেকটা আসবে কত? 34 সেমি করে। তাহলে রম্বসের বাহু হচ্ছে 34 সেমি, একটা কর্ণ দেওয়া আছে 60 সেমি, তাহলে এটা যদি 60 সেমি হয়, তাহলে এই অর্ধেকটা হয়ে যাবে কি 30 সেমি। তাহলে আমাদের এই ঠনিকের মানটা বের করব, ঠিক আছে? তাহলে দেখো এটা হচ্ছে আমাদের √34 স্কয়ার থেকে যদি এটা আমরা বিয়োগ করে দিই, মানে এই যে এটা 34 স্কয়ার থেকে যদি 30 স্কয়ার বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমরা এই মাপটা পেয়ে যাবো এখান থেকে গণিত। অথবা যদি তোমরা ট্রিপলেট মনে রাখতে পারো, ঠিক আছে? ট্রিপলেট কিসের হয়? দেখো এখানে কোন ট্রিপলেটটা হবে? 8, 15, 17, এই ট্রিপলেটটা কিন্তু হবে। কি হবে? এই যে
8 স্কোয়ারের সঙ্গে যদি আমরা 15 স্কোয়ার যোগ করি তাহলে সমান সমান 17 স্কোয়ার লেখা যায়, ঠিক আছে। তাহলে এখানে দেখো 17 দ্বিগুণ আছে 34, 15 দ্বিগুণ হচ্ছে 30, তাহলে আমরা কি করে দেবো 8 দ্বিগুণ, তাহলে এটা হয়ে যাচ্ছে কি 16, ঠিক আছে। তাহলে রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণের গুণফল। তাহলে একটা কর্ণ কত ছিল, একটা কর্ণ 60, তাই তো, আর একটা কর্ণ কত, এইটুখানি 16 হলে এইটুখানিকেও 16 হবে, তাহলে 32, ঠিক আছে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম কি রম্বসের ক্ষেত্রফল। এবার বলা হচ্ছে এই রম্বসের ক্ষেত্রফলের সঙ্গে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলটা সমান হবে। তাহলে এখানে দেখো এটা যা আছে তাই থাকুক, রম্বসের ক্ষেত্রফলটা হাফ ইন্টু 60 ইন্টু 32, তাই তো। তাহলে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলটা কি হবে, তাহলে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল দেখে নাও, হাফ ইন্টু সমান্তরাল বাহুর যোগফল। তাহলে একটা 60 ছিল আর একটা এক্স দেওয়া আছে, ইন্টু উচ্চতা। তাহলে এখানে হাইট কত দেওয়া ছিল 20 সেমি, ঠিক আছে, মানে দুটো বাহুর মধ্যে দূরত্ব হচ্ছে 20 সেমি, তাহলে ইন্টু হচ্ছে 20। তাহলে এখান থেকে দেখো হাফ হাফ কেটে যাবে, ঠিক আছে, 20 দিয়ে এটা কাটলে কত হচ্ছে 3, এই 20 সঙ্গে এই 60 কাটলাম 3, 3 32 96, তাহলে এখানে হচ্ছে 96 আর এখানে হচ্ছে 60 প্লাস এক্স, তাহলে এক্স এর মানটা হয়ে গেল কত 36, ঠিক আছে। তাহলে বোঝা গেল, তাহলে রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, আর এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুর যোগফল ইন্টু হচ্ছে উচ্চতা বা যেটা দূরত্ব দেওয়া থাকবে সেটা। এবার একটা ইউনিট ডিজিটের অঙ্ক, তাহলে এখানে দেওয়া আছে কে সমান সমান 258 পাওয়ারে হচ্ছে 100, 547 পাওয়ারে 84, তাহলে এটা ইউনিট ডিজিট আমাদের বের করতে হবে। তাহলে 2 3 7 8 এগুলো যদি ইউনিটে থাকে তাহলে এদের পাওয়ারে যা থাকবে তাকে আমরা কি করবো 4 দিয়ে ভাগ করব। তাহলে এখানে দেখো, তাহলে 100কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে এখানে কিন্তু কোনো অবশিষ্ট থাকবে না। তাহলে অবশিষ্ট যদি না থাকে সেক্ষেত্রে আমরা কি করব, পাওয়ারে 4 নিয়ে আসবো। এখানে যে ইউনিট ডিজিটটা ছিল এটা আমার দেখার দরকার নেই, ইউনিট হচ্ছে 8, তাহলে এই 8 এর পাওয়ারে 4 নিয়ে আসবো যদি অবশিষ্ট না থাকে, ঠিক আছে। তাহলে 4 দিয়ে পুরোপুরি ভাগ চলে যাচ্ছে, তার জন্য আমরা কি করলাম পাওয়ারে 4 নিয়ে আসলাম। তাহলে এই ক্ষেত্রে দেখো 2 3 7 8 এর নিয়ম একই, তাহলে আমরা দেখবো কি এখানে ইউনিটে 7 আছে, তাহলে পাওয়ারে 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 4 দিয়ে ভাগ করলে কিন্তু এখানে কোনো অবশিষ্ট থাকছে না, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে 7 এর পাওয়ারে 4 চলে আসবে, ঠিক আছে। তাহলে এখানেও দেখো পাওয়ারকে 4 দিয়ে ভাগ করবো, ইউনিটে 3 আছে, তাহলে এখানে 4 নং 36, তার মানে 1 অবশিষ্ট থাকলো, তাহলে 3 এর পাওয়ারে 1। তাহলে এখানে দেখো 8 এর পাওয়ারে 4 মানে কি, এখানে 8 এর পাওয়ারে 4 মানে কি 8 8 64, এই যেখানে 8 এর 4 বার গুণ, ঠিক আছে, 8 গুণ 8 গুণ 8 গুণ 8, তাহলে 8 8 64, এখানেও 8 8 64, তাহলে 4 এর সঙ্গে 4 গুণ হয়ে কত হচ্ছে 16, তাহলে প্রথমেরটা ইউনিট ডিজিট আসবে 6, ঠিক আছে। আর এখানে দেখো 7 এর পাওয়ারে 4 মানে কি 4 বার গুণ, তাহলে 7 7 49 এর 9, আর এখানে 7 7 49 এর 9, তাহলে 9 নং 81 কি হবে 81 1 আসবে ইউনিট ডিজিট। আর এখানে ছিল 3 এর পাওয়ারে 1 মানে কি 3, তাহলে 6 এর 1 7, 7 থেকে 3 বিয়োগ করে কত হবে 4, ঠিক আছে। তাহলে এটা কিন্তু ইউনিট ডিজিট কত হয়ে যাবে 4।
দ্য ইন্টারনাল সারফেস এরিয়া অফ এ কিউবয়েড 76 সেমি স্কোয়ার and the sum of the length of all its edge is 44 semi. The length of diagonal of the cuboid. একটা আয়তঘনক আছে, তার অভ্যন্তরীণ ক্ষেত্রফল দেওয়া আছে 76 বর্গ সেমি, আর সবকটা যে ধার, ঠিক আছে, তার যোগফল হচ্ছে 44 সেমি। তাহলে আয়তঘনকটির কর্ণ বের করতে হবে। তাহলে আয়তঘনক কেমন হয় তার ছবি এঁকে দিই তোমাদের। তাহলে এটা একটা আয়তঘনক। তাহলে দেখো এখানে আয়তঘনকের যে ইন্টারনাল সারফেস এরিয়া, এটার ক্ষেত্রফলটা কি হবে? 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ঠিক আছে, প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, ঠিক আছে, LB BH LH, ঠিক আছে। এবার দেখো এখানে কতগুলো ধার আছে, তাহলে এই যে একটা এল, এই একটা এল, তাহলে দুটো এল, তাহলে উপরে নিশ্চয়ই দুটো আছে, চারটে, তাহলে এল চারটে আছে, তাহলে বিয়োগ চারটে হবে, ঠিক আছে। তাহলে এই যে দেখো চারটে আছে, একটা দুটো তিনটে চারটে, তাহলে সবকটা চারটে চারটে করে আছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 4L 4B 4H সমান সমান 44। একবারে 4 কমন নিলে হতো, তাহলে 4 কমন নিয়ে নিই, তাহলে 4 কমন নিলে এখানে L প্লাস B প্লাস H এর মানটা আমরা পেয়ে যাব, ঠিক আছে, 11 হয়ে যাবে। তাহলে এখানে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতার যোগফল 11, ঠিক আছে, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে ক্ষেত্রফলের ফর্মুলা, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, আর এখান থেকে আমরা তিনটের যোগফল বের করে নিলাম 11। তাহলে এখান থেকে দেখো তোমাদের এখানে A প্লাস B প্লাস সি তার হোল স্কয়ার সূত্র জানতে হবে, তাহলে গিয়ে এই অঙ্কটা তোমরা করতে পারবে। তাহলে এইটুকু আমি মুছে দিলাম। তাহলে L প্লাস B প্লাস H এটা যদি আমরা স্কয়ার করে দিই তাহলে কি হবে? A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস C স্কয়ার ইন্টু 2 ইন্টু, ঠিক আছে, 2 ইন্টু AB BC CA, তাহলে LB BH LH, বোঝা গেল? তাহলে L প্লাস B প্লাস H এর মান কিন্তু দেওয়া ছিল আমাদের, আমরা বের করে নিলাম 11, তাহলে এখানে হয়ে যাবে 11 স্কয়ার, তাহলে L স্কয়ার B স্কয়ার প্লাস H স্কয়ার। এবার দেখো এইটুকুনিকের মান কিন্তু আমাদের দেওয়া আছে, ক্ষেত্রফলের মান 76 সেমি স্কয়ার, তাহলে এখানে আমরা লিখে দেবো কি 76, তাহলে এখানে 11 স্কয়ার কত হবে? 121, তাহলে 121 থেকে 76 বিয়োগ হয়ে যাবে, তাহলে এখানে আমরা এটা লিখতে পারি এবার। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 121 থেকে 76 বিয়োগ করা হবে 45, ঠিক আছে। তাহলে L স্কয়ার B স্কয়ার প্লাস H স্কয়ার সমান সমান 45। তাহলে আমাদের কর্ণ বের করতে হবে, ডায়াগোনাল। তাহলে এখানে যদি আমরা রুট করে দিই তাহলে L স্কয়ার B স্কয়ার H স্কয়ার, এটাই তো আমাদের কর্ণ হবে। আয়তঘনকের কর্ণের ফর্মুলা কি? এটাই। তাহলে এখান থেকে আমরা এই পাশে রুট হয়ে যাবে, তাহলে রুট 45, তাহলে 45 মানে কি লিখতে পারি? 5 নং 45, তাই তো? 45 মানে হচ্ছে 5 গুণ 9 45, তাহলে 9 থেকে কি বাইরে বেরোবে? 3 বাইরে বেরোবে,
ঠিক আছে, তাহলে 45 থেকে এই 9 থেকে 3 আর এই √5টা থাকলো, তাহলে এখানে এটা কিন্তু উত্তর হবে 3√5। তাহলে বোঝা গেল অঙ্কটা। এবার দেখো পরের অঙ্কটা, খুব সুন্দর একটা অঙ্ক। তাহলে এখানে দেওয়া আছে 24 মাইনাস তাহলে এই জায়গায় আমাদের কায়দা করতে হবে, ঠিক আছে। দেখো 24, তাহলে এখানে আমরা লিখতে পারি, এই জায়গাটা 24-এর জায়গায় লিখতে পারি 4² প্লাস 2√2 তার স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এটা হচ্ছে a আর b কোনটা, এটা হচ্ছে b, তাই তো। তাহলে 4² 16 আর এটা করলে হয় 8, তাহলে 16 আর 8 দেখো 24, এই যে 24, তাহলে এখানে 4 দুগুণী 8, এই যে 8 দুগুণী 16, 16√2, বোঝা গেল। তাহলে এখান থেকে যদি আমরা এটার বর্গমূল করে দিই, তাহলে এটা হয়ে যাবে এবার 4 প্লাস 2√2, ঠিক আছে। আর এখানে দেখো যা ছিল তাই লিখে দিলাম, তাহলে এখানেও যা জিনিস এখানেও তাই জিনিস, একই জিনিস, ঠিক আছে। এখানে মাইনাস চিহ্ন ছিল, সরি, এটা মাইনাস হবে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে, এর জন্য এখানে মাইনাস হবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, a মাইনাস b ইন্টু a প্লাস b, তাহলে এখানে আমরা সমান সমান লিখতে পারি 4 মাইনাস 2√2 ইন্টু 4 প্লাস 2√2, ঠিক আছে। এই যে বর্গমূল করার জন্য এখানে 6-এর জায়গায় এখানে 3 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b এর ফর্মুলা সবাই জানি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার হয়ে যাবে কত, 16, আর এখানে হয়ে যাবে কি 2√, যদি স্কোয়ার করি তাহলে এখানে হচ্ছে কি 8, ঠিক আছে। 2 স্কোয়ার 4 আর √2 স্কোয়ার 2, 4 দুগুণী 8, তাহলে বিয়োগ করলে কত হবে 8, তাহলে 8 মানে কি 2 এর কিউব, তাই তো। তাহলে 8 মানে 2 এর কিউব, আর এই √3টা কি আসবে 1/3 হয়ে যাবে। এই যে সূচকে এই তোমাদের এটা মনে রাখতে হবে, যদি এরকম থাকে তাহলে এটা সমান সমান লিখতে পারি আমরা 1/n, ঠিক আছে। তাহলে এই 3টা এর সঙ্গে পাওয়ারে 1/3 গুণ অবস্থায় চলে আসবে, তাহলে 3 এর সঙ্গে 3 কেটে গেল, তাহলে এটার উত্তর হয়ে যাবে কত 2, ঠিক আছে, বোঝা গেল। এবার পরের অঙ্কটা বলা হচ্ছে the time taken by a boat to cover a certain distance downstream is equal to the time taken by it to cover half of the same distance upstream। বলা হচ্ছে অনুকূলে যেতে যে সময় নিচ্ছে প্রতিকূলে তার অর্ধেক দূরত্ব যেতে সে একই সময় নিচ্ছে। the speed of boat in still water, ঠিক আছে, বোটের গতিবেগ 16 কিমি/ঘন্টা, how much time will the boat take to cover 48 কিমি upstream। তাহলে বোট বা নৌকাটা 48 কিমি প্রতিকূলে যেতে কত সময় নেবে। তাহলে খুব সুন্দর একটা অঙ্ক। তাহলে এখানে দেখো দুইজনের টাইমের অনুপাতটা কিন্তু 1:1ই আসবে না, 1:1 আসবে না, এখানে দেখো 2:1 আসবে, ঠিক আছে। টাইমের অনুপাতটা 2:1 আসবে, কারণ অনুকূলে যেতে যে সময়টা লাগছে প্রতিকূলে তার অর্ধেকটা যেতে একই সময় লাগছে, তাহলে অনুকূল আর প্রতিকূলে টাইমটা হবে 2:1।
অনুকূল আর প্রতিকূল, এখানে যে টাইমের অনুপাতটা আসবে, ঠিক আছে, এবার এখানে দেখো আমরা এই টাইম থেকে স্পিডটা করে নিতে পারি, ঠিক আছে, টাইম এটা এটা স্পিডের অনুপাতই হবে, একবারে স্পিডই হবে, এখানে স্পিডের অনুপাতই 2:1 হবে অনুকূল আর প্রতিকূলের, ঠিক আছে, কারণ প্রতিকূলে আমাদের টাইমটা বেশি লাগবে, ঠিক আছে, প্রতিকূলের টাইম বেশি লাগবে আর অনুকূলের টাইমটা কম লাগবে, 1:2 হচ্ছে টাইম হচ্ছে, তাহলে স্পিডের অনুপাত হবে 2:1, ঠিক আছে, তাহলে অনুকূলের স্পিড 2 আর প্রতিকূলের হচ্ছে 1, বোঝা গেল। প্রতিকূলের আমাদের সময়টা কি হবে, বেশি লাগবে, প্রতিকূলে যদি 2 হয় তাহলে অনুকূলের টাইম হচ্ছে 1, তাহলে টাইমের উল্টো কি যাবে, দূরত্ব সেম আছে তাই 2:1 হয়ে যাবে, ঠিক আছে, টাইমের উল্টো স্পিড হয়ে যাবে 2:1। তাহলে এখানে দেখো আমরা প্রথমে দেখবো নৌকার বেগ, মানে বোটের বেগটা কত। তাহলে নৌকা মানে আমরা কি জানি, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, তাহলে অনুকূল 2 প্রতিকূল 1 যোগ করলে কত হয় 3, 3/2, ঠিক আছে, আর স্রোতের কি হয়, স্রোত হচ্ছে অনুকূল মাইনাস প্রতিকূল, তাহলে 2 এর থেকে 1 বিয়োগ করলে কি হবে 1, 1/2, ঠিক আছে, তাহলে নৌকা স্রোতের আমরা কিন্তু অনুপাতটা পেয়ে গেলাম কি 3:1, এই যে 2 2 কেটে যাবে অনুপাত করলে, তাহলে 3:1 আসলো, তাহলে এটা হচ্ছে কি নৌকা মানে বোট, এটা হচ্ছে নৌকার গতি আর এটা হচ্ছে স্রোতের গতি, বোঝা গেল। তাহলে নৌকার গতি এই 3 ইউনিটের মানটা আমাদের দেয়া আছে, 3 ইউনিটের মান হচ্ছে আমাদের 16 কিমি/আওয়ার, তাহলে আমরা স্রোত বের করবো 1 ইউনিটের মান, তাহলে 1 ইউনিটের মান কত হবে 16/3, তাহলে এবার আমাদের যেতে বলা হচ্ছে কি প্রতিকূলে 48 কিমি, তাহলে প্রতিকূল মানে কি নৌকা মাইনাস স্রোত, তাই তো, তাহলে নৌকার থেকে আমরা স্রোত বিয়োগ করব গতিবেগ, তাহলে দূরত্বকে আমরা বেগ দিয়ে ভাগ করলে সময় পেয়ে যাব, তাহলে নৌকা হচ্ছে 16 আর স্রোত হচ্ছে 16/3, ঠিক আছে, তাহলে 3 × 48, 48 থেকে 16 বিয়োগ করে দাও তাহলে হয়ে যাচ্ছে 32, 48/32/3, ঠিক আছে, তাহলে এখানে সমান সমান লিখতে পারি 48, 3 উপরে উঠে যাবে আর 32 থাকলো নিচে, 16 দিয়ে কাটো, 3 × 48, 16 দুগুণে 32, তার মানে 9/3 × 9, 9/2, 9/2 মানে কি 4.5 ঘন্টা, ঠিক আছে, তাহলে 48 কিমি প্রতিকূলে যেতে সময় লাগবে 4.5 ঘন্টা। এবার পরের অঙ্কটা হচ্ছে the price of item A is 40% less than that B, এর দাম 40% কম হচ্ছে B এর থেকে, the price of item C is 20% more than the average price of A and B, C এর দাম 20% বেশি A আর B এর গড় দাম থেকে, if price of A is increased 25%, এর দাম 25% বাড়ানো হলো, and that of B decreased by 20% এবং B এর দাম 20% কমানো হলো, then by what percent is the total price of A and C more than that B, তাহলে A আর C এর যে মোট দামটা হবে সেটা B এর থেকে কত পার্সেন্ট বেশি হবে। তাহলে এখানে দেখো B এর দামটা আমরা 100 ধরে নিচ্ছি, তাহলে B যদি 100 হয় তাহলে A কত হবে 40% কম মানে কত 60 হবে, আর C বলা হচ্ছে এদের যে গড় দামটা মানে A আর B এর যে গড় দামটা, তাহলে A আর B এর গড় কত হবে 100 আর 60 যোগ করলে কত হয় 160, তাহলে গড় করলে 2 দিয়ে ভাগ করলে 80, তাহলে এটার আমাদের 20% বেশি, তাহলে তোমরা একবার 120 বের করে নিতে পারো, তাহলে এখান থেকে আসবে কি 96, ঠিক আছে,
তাহলে সি এর দাম হয়ে যাবে 96। এবার বলা হচ্ছে এ 25% বৃদ্ধি করা হবে। তাহলে এ ছিল 60, তাহলে 60-এর 25%, তাহলে সবাই বের করে নিতে হবে 60-এর 25% মানে কি 1/4 মানে 15, 25% মানে 1/, ঠিক আছে। এই দেখো 25/100, তাহলে এখান থেকে কত আসলো 4, তাহলে এই 15 টাকা বাড়ানো হচ্ছে, তাহলে 60 আর 15 যোগ করে দাও, তাহলে এই নতুন দামটা আমরা পেয়ে যাব। তাহলে এই নতুন দাম হচ্ছে 75, ঠিক আছে। আর হচ্ছে বি 20% কমানো হবে, তাহলে 20% যদি কমানো হয়, বি প্রথমে ছিল 100, তাহলে 100 থেকে 20 বিয়োগ করলে কত হবে 80। এবার বলা হচ্ছে এ আর সি এর মোট দামটা বি এর থেকে কত পার্সেন্ট বেশি হবে, তাহলে এ আর সি যোগ করবো আমরা, তাহলে এ প্লাস সি করো, তাহলে এ হচ্ছে কত, তাহলে এ প্লাস সি যদি করি, তাহলে এ হচ্ছে 75 আর এখানে হচ্ছে সি হচ্ছে 96, তাহলে এখানে হচ্ছে কত 171, ঠিক আছে। তাহলে এটা আমাদের দেখতে হবে যে এ আর সি এর মোট দামটা বি এর থেকে কত, তাহলে বি কত হচ্ছে, বি হচ্ছে 80 নতুন দাম, তাহলে 80 থেকে কত বেশি, দেখো 171 থেকে 80 বিয়োগ করলে হবে কি 91, ঠিক আছে। তাহলে 80 তে 91 বেশি হচ্ছে, তাহলে 100-এ কত, এটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু পয়েন্টে আসবে অ্যান্সারটা, তাহলে শূন্যর সঙ্গে শূন্য কেটে দিলাম, তাহলে 910, এটাকে যদি আমরা 8 দিয়ে ভাগ করে দিই, তাহলে অপশন 1-এ দেখো 113.75 এটা আসবে, ঠিক আছে, 113.75%। এবার বলা হচ্ছে 12,540 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো, এ এবং বি আর সি এর যে অনুপাতটা সেটা হচ্ছে 3:7, মানে রেশিও অফ শেয়ার এ টু দা কম্বাইন্ড শেয়ার বি অ্যান্ড সি 3:7। তাহলে এখানে তোমাদের বুঝতে হবে যে এখানে বলতে যাচ্ছে এর সঙ্গে বি আর সি এর যে কম্বাইন্ড মানে যুক্ত এই দুজনের যোগফল, আর এই যে এ এটার যে অনুপাতটা সেটা আমাদের এখানে দেয়া আছে, এটা হচ্ছে তোমাদের 3:7। আবার বলা হচ্ছে দ্য রেশিও অফ দ্য শেয়ার অফ বি টু দ্য কম্বাইন্ড শেয়ার এ অ্যান্ড সি, তাহলে বি এর সাথে এ আর সি এর কম্বাইন্ড যে শেয়ারটা, তার মানে যে বি তার সঙ্গে এ আর সি এর কম্বাইন্ড শেয়ার, এই অনুপাতটা দেওয়া আছে আমাদের 2:9, বোঝা গেল। তাহলে এখানে দেখো এ এখানে হচ্ছে 10 যোগ করলে আর 2 আর 9 যোগ করলে হচ্ছে 11, দুটো কিন্তু আলাদা হয়ে যাচ্ছে যোগফল, এ বি সি এর যোগফল দুই জায়গায় দুই রকম হচ্ছে। তাহলে আমরা এখানে কি করব, 2 আর 9 যোগফল 11, তাহলে 11 দিয়ে আমরা গুণ করব ওপর নিচে এখানের, আর 7 আর 3 এর যোগফল হচ্ছে 10, তাহলে 10 দিয়ে আমরা এখানের উপর নিচে গুণ করে দেবো। তাহলে এখান থেকে আমরা এ পেয়ে গেলাম 3 11 33, ঠিক আছে। বি এর মানটা দেখো 10 দুগুণী 20, তাহলে সি এর মানটা কত হবে, তাহলে বি আর সি এর যোগফল হচ্ছে 7 11 77, তাহলে তার থেকে 20 বিয়োগ করে দাও, তাহলে সি এর মানটা কত হবে 57, ঠিক আছে। তাহলে এবার আমাদের দেখতে হবে তিনজনের যোগফল কত হচ্ছে, অনুপাতের যোগফল, তাহলে এ প্লাস বি প্লাস সি সবাই যোগ করে দাও, তাহলে 33, এখানে হচ্ছে তোমার তাহলে 110, ঠিক আছে। তাহলে এখানে যোগফল আসবে 110, এবিসি এর যোগফল 110, তাহলে এই 110 ইউনিটের মানটাই আমাদের দেওয়া আছে। 110 ইউনিটের মান হচ্ছে 12,540, তাহলে 1 ইউনিটের মান আমরা বের করে নিই, তাহলে এখানে হচ্ছে 11 1 11, এখানে হচ্ছে তোমার 11, তাহলে হচ্ছে 114, ঠিক আছে। এখানে ভাগ করলে 1 ইউনিটের মানে 114 বেরোচ্ছে। তাহলে বলা হচ্ছে সি এর শেয়ারটা কত,
তাহলে সি কত ছিল এখানে 57 ইউনিট, তাহলে 1 ইউনিটের মান 114 হলে আমরা বের করবো সি এর মানটা 57 ইউনিটের মান, তাহলে 57 ইন্টু 114, তার মানে ইউনিট ডিজিট 4 7 28 আসবে। তাহলে এখানে যদি তোমরা অপশন দেখো, অপশন 4-এ আছে কিন্তু 6498, ঠিক আছে 6498, তাহলে সি পাবে 6498 টাকা।